1611 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করার অনুমতি লাভ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে এসে সুরাটে ঘাঁটি স্থাপন করলেও পরে মূল শক্তি সঞ্চয় করে অখণ্ড বাংলার অখ্যাত গ্রাম কলিকাতা বা আধুনিক কলকাতায়। ধীরে ধীরে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলে কলকাতা নগর এবং বাংলা তথা ভারতে ব্রিটিশ উপনিবেশ। যদিও শুরুর দিকে কলকাতা এলাকাটি সম্পূর্ণভাবে ইংরেজদের অধিকারে ছিল না, এর মালিকানা ছিল বিচিত্র। ইংরেজদের সঙ্গে বহু দেশীয় জমিদারদেরও অধিকার ছিল কলকাতা অঞ্চলের অনেক জমি জমাতে। পলাশির যুদ্ধের পর মীরজাফরের সনদের বলে অঞ্চলটি সর্বপ্রথম ইংরেজদের পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ইংরেজ কোম্পানি কলকাতাকে তাদের কার্যক্রমের অফিসিয়াল মূল কেন্দ্র বা রাজধানীতে রূপান্তরিত করে। অজ্ঞাত গ্রাম থেকে আধুনিক কলকাতা এবং বাংলায় উপনিবেশিকতাবাদের ভিত্তি গঠনের মূলে ইংরেজ কুঠিয়াল জোপ চার্নকের ভূমিকাই ছিল প্রধান। 2003-04 সাল অবধি প্রতি বছর 24শে আগস্ট কলকাতার জন্মদিন পালিত হতো শহরের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে। সেই উদযাপনের অঙ্গ হিসেবেই স্মরণ করা হতো জোপ চার্নককে। মনে করা হতো তিনিই কলকাতার প্রতিষ্ঠাতা। পাঠ্যপুস্তকেও লেখা থাকত কলকাতার জন্মবৃত্তান্ত। তা খানিকটা এই রকম। 1686 খ্রিস্টাব্দের 24শে আগস্ট চার্নক প্রথম পা রাখেন সুতানুটিতে। 4 বছর পর 1690 সালের একই তারিখে তিনি আসেন কলকাতায়। তারপর থেকেই সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা নিয়ে জন্ম নেয় আজকের তিলোত্তমা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 16,000 টাকার বিনিময়ে কলকাতায় ইউনিয়ন জ্যাক তোলার অধিকারী হয়। চার্নকই যেহেতু কলকাতার প্রতিষ্ঠাতা, তাই যে তারিখে তিনি প্রথম পা রেখেছিলেন এই তল্লাটে, সেটি মহানগরের জন্মদিন। কলকাতার 300 বছরের পূর্তিতে বড় উৎসব হয়েছিল শহরে। কিন্তু আদেও জোপ চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা কিনা তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। 1690 সালকে আদেও কলকাতার জন্মবর্ষ বলা যায় কিনা সেই প্রশ্ন তুলেছিলেন ইতিহাসবিদদের একাংশ। তাদের যুক্তি ছিল 1690 সালের অনেক আগে থেকেই কলকাতা নামক এই জনপদের অস্তিত্ব ছিল। আজকের ভিডিওর বিষয় একটি বিতর্কিত ও বহুল প্রচলিত ইতিহাস। কলকাতা শহর প্রতিষ্ঠা কে করল? জোপ চার্নক কি আদেও কলকাতার প্রতিষ্ঠাতা ছিলেন, নাকি কলকাতার অস্তিত্ব তার আগে থেকেই? এই উত্তরগুলি খুঁজব। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের জন্য ইতিহাসের অলি গলি খুঁজে এরকম অজানা এবং ইন্টারেস্টিং গল্প তুলে ধরেছি আমার আগের ভিডিওগুলোতে। দেখতে ভুলবেন না। প্লেলিস্টগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকলো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পলাশির বিজয়ের পর স্থানীয় শাসনের অবসানের মাধ্যমে বহিরাগত ইংরেজ আর কলকাতার বিকাশ সমান্তরালভাবে সম্পন্ন হয়েছে। আবার এ কথাও সত্য যে ইংল্যান্ডবাসী ইংরেজরা কলকাতায় কিছু তাবেদারকে দিয়ে তাদের ক্ষমতা কেন্দ্র গড়ে তুলতে সক্ষম হয়েছিল বলেই এই শহরটি থেকেই পুরো দেশে শাসন, শোষণ ও ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পেরেছিল। এই ক্ষেত্রে জোপ চার্নকের ভূমিকা ছিল প্রধান। এই জোপ চার্নক ঠিক কোন সময়ে ইংল্যান্ড থেকে এদেশে আসেন তা ঠিক জানা যায় না। কেউ বলেন 1655 সালে, আবার কেউ বলেন তারও পরে। 1658 সালের 12 বা 13 জানুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিপত্র থেকে জানা যায় তিনি প্রথম বাংলায় কোম্পানির তৎকালীন কেন্দ্র কাশিম বাজার কাউন্সিলের কনিষ্ঠ সদস্য ছিলেন। পরে
1680 সালে কাশিমবাজার কুঠির অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি বাংলায় কোম্পানির প্রধান অধ্যক্ষও হয়েছিলেন। জোপ চার্নক 3 বার বৃহত্তর কলকাতার অন্তর্গত সুতানুটি গ্রামে আসেন। প্রথমে এসেছিলেন হুগলি থেকে পালিয়ে। নবাবের আদেশ অমান্য করে জোপ চার্নক গোপনে হুগলির কুঠিতে উপস্থিত হলে 1686 সালের এপ্রিল মাসে হুগলির মুঘল ফৌজদার আব্দুল গনির সঙ্গে স্থানীয় ইংরেজ কুঠির সৈন্যদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে জয়ী হলেও জোপ চার্নক বাংলা, বিহার, উড়িষ্যার নবাব শায়েস্তা খাঁয়ের ভয়ে অল্প দিনের মধ্যেই হুগলি ত্যাগ করে বালেশ্বর যাওয়ার পথে সুতানুটিতে আশ্রয় গ্রহণ করেন এবং কিছুদিন বসবাসও করেন। এটি ছিল 1686 সালের ডিসেম্বর মাসের ঘটনা। পরের বার 1687 সালের ফেব্রুয়ারি মাসে চার্নক কলকাতার নিকটবর্তী হিজলিতে গিয়ে এলাকাটি অধিকার করেন। মুঘল সৈন্যের প্রতি আক্রমণের ভয় ও ম্যালেরিয়া জ্বরে পর্যুদস্ত হয়ে অবশেষে নবাব শায়েস্তা খাঁর অনুমতি নিয়ে চার্নক প্রথমে উলুবেড়িয়া ও পরে সুতানুটিতে ফিরে আসেন। দিনটি ছিল 20 সেপ্টেম্বর 1687। বাংলায় ব্যবসা বাণিজ্য বিস্তারের জন্য মুঘল শাসকদের সঙ্গে জোপ চার্নকের ক্রমাগত সংঘর্ষের ফলে কোণঠাসা কোম্পানি অনেক ভাবনা চিন্তা করে শক্তির কৌশলী পথে অগ্রসর হয়। তারা চার্নকের সাহায্যার্থে বিলেত থেকে ক্যাপ্টেন হিথকে বাংলায় পাঠায়। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ক্যাপ্টেন হিথ জোপ চার্নক ও নবাবের বিরুদ্ধে বিদ্রোহকারী সঙ্গীদের 1689 সালের 5ই মে কলকাতা থেকে সরিয়ে দেন। বিতাড়িত চার্নক জাহাজে চড়ে প্রথমে বাংলার আরও পূর্বাঞ্চলের চট্টগ্রামে যান। কোম্পানি চেয়েছিল চট্টগ্রামে ঘাঁটি করার জন্য, কিন্তু চার্নক কলকাতায় ঘাঁটি গড়ার পক্ষে অনড় থাকেন এবং চার্নকের উদ্যোগের ফলে চট্টগ্রামের বদলে ইংরেজদের কাছে কলকাতার গুরুত্ব বৃদ্ধি পায়। অতঃপর জোপ চার্নক কলকাতার অন্তর্গত সুতানুটি গ্রামে কুঠি স্থাপনে তৎপর হন। এর আগে তিনি উলুবেড়িয়া, হুগলি ও হিজলিতে কুঠি স্থাপন করে নির্বিবাদে ব্যবসা বাণিজ্য চালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু 3টি স্থানেই তার উদ্যোগের ফলাফল ব্যর্থ হয়। হুগলিতে মুঘলদের প্রচণ্ড প্রতাপ, উলুবেড়িয়াতে আন্তঃবাণিজ্যের অসুবিধা আর হিজলিতে প্রচণ্ড ম্যালেরিয়ার কারণে এই 3টি স্থানই তাকে পরিত্যাগ করতে হয়। ফলে সুতানুটিতে ঘাঁটি গাড়েন চার্নক। বর্তমানে কলকাতার আদি এলাকা সুতানুটিকে নির্বাচন করার কারণ হল এর উপকণ্ঠে ছিল বাদা অঞ্চল ও খালবিল, ধারেই ছিল প্রচণ্ড বেগবতী হুগলি নদী। এখানে কুঠি স্থাপন করলে মুঘল বা মারাঠা কেউই তরঙ্গ সংকুল হুগলি নদী অতিক্রম করে ইংরেজ কুঠির ওপর আক্রমণ করতে পারবে না। তাছাড়া জায়গাটি বন জঙ্গলে ঘেরা এবং খরা ও অস্বাস্থ্যকর হওয়ার কারণে সহসা মুঘলদের দৃষ্টি আকর্ষণ করবে না। তদুপরি সুতানুটির অভ্যন্তরে একটি চওড়া রাস্তা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হওয়াতে বিভিন্ন স্থানে যোগাযোগের বিশেষ সুবিধা করে। বিচক্ষণ চার্নক সব দিক থেকে বিবেচনা করে ভবিষ্যতের গুরুত্বকে মাথায় রেখে এমনই একটি অজ পাড়ায় আস্তানা তৈরি করতে থাকেন। সেই সময় সুতানুটি ও তার চারপাশের গ্রামগুলি সাবর্ণ চৌধুরী নামের এক হিন্দু ব্রাহ্মণ জমিদারের অধীনস্থ ছিল। ইংরেজদের পক্ষে প্রয়োজনে গ্রামগুলো বা অংশবিশেষ সুবিধামতো দরে বন্দোবস্ত করার সুযোগ ছিল। ইংরেজদের আগমনকালে সুতানুটিতে তখন মাত্র একটি কুঠিবাড়ি ছিল। এই বাড়িতে প্রয়োজন অনুযায়ী কোম্পানির কর্মচারীদের রেখে কাজ চালানোও ছিল অপেক্ষাকৃত সুবিধাজনক। সুতানুটির ধারে হুগলি নদী ছিল গভীর ও খরস্রোতা। চার্নক বুঝতে পেরেছিলেন যে এখানে বড় বড় জাহাজ সহজেই এসে নোঙর করতে এবং মালপত্র ওঠাতে নামাতে পারবে। উপরন্তু মুঘল শাসকদের সঙ্গে কোনো বিরোধ বা হাঙ্গামা হলে কোম্পানির পক্ষে সাবধান হওয়ার ও আত্মরক্ষা করার যথেষ্ট সময় ও সুযোগ পাওয়া এখানে সম্ভব হবে। স্থান নির্বাচনের ক্ষেত্রে বিবেচনার আরেকটি বিষয় হল
হুগলির তুলনায় সুতানুটি সমুদ্রের অনেক নিকটবর্তী ছিল। সুতানুটি থেকে সমুদ্র সঙ্গম মোহনা ও হুগলির কুঠিগুলো বেশি দূরে নয়। এখান থেকে হুগলি ও অন্যান্য স্থানের খবরাখবর দ্রুত পাওয়া সম্ভব ছিল। বিপদ এলে অতি তাড়াতাড়ি জাহাজে চড়ে গভীর সাগরের দিকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করাও ছিল ইংরেজদের জন্য সুবিধাজনক। সুতানুটিতে অনেক আগে থেকেই শেঠ ও বসাকরা হাট বাজার স্থাপন করেছিলেন। এই কারণে রপ্তানিযোগ্য পণ্য হাতের নাগালের মধ্যে সহজলভ্য ছিল। গ্রামীণ সামগ্রী ও খাদ্যদ্রব্যের সরবরাহ ছিল এখানে প্রচুর। সব দিক থেকে বিবেচনা করে খুবই অল্প খরচে সেখানে আস্তানা বানিয়ে বসতে পেরেছিলেন জোপ চার্নক। সুতানুটি গ্রামটিতে ইংরেজদের বাণিজ্য কুটি বানানোর পিছনে এই সব নানাবিধ কারণ কাজ করেছিল। চার্নক সুতানুটি এলে দলভারী হচ্ছে দেখে হুগলি ও আশেপাশের ইংরেজদের সাদরে বরণ করেছিলেন। অখ্যাত সুতানুটি গ্রামকে কেন্দ্র করে বৃহত্তর কলকাতাকে ভিত্তি করে বাংলায় ইংরেজ বাণিজ্যের প্রাতিষ্ঠানিক কাঠামো রচনা করেন জোপ চার্নক। চার্নক বিয়ে করেছিলেন এক ভারতীয় নারীকে। অবশ্য এই নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। মনে করা হয় তার দেশীয় রমণী বিয়ের ঘটনাটাতে বেশ রংচং মাখিয়েছেন ঐতিহাসিকরা। তারপরেও সবচেয়ে প্রচলিত যে ধারণাটি আছে তা হলো পাটনায় থাকাকালীন 1678 সালের কোনো একদিন জোপ চার্নক নদীর তীর ধরে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন জমকালো পোশাকে সজ্জিত এক সুন্দরী তরুণীকে সতীদাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিধবার রূপে মুগ্ধ হয়ে চার্নক তার সাথে থাকা সিপাহীদের আদেশ দিলেন ওই হতভাগিনীকে রক্ষা করার জন্য। পরে চার্নক বিধবাকে নিজ গৃহে নিয়ে যান। এই ঘটনার আরেকটি পরিবর্তিত রূপ হচ্ছে চার্নক স্বপ্রণোদিত হয়ে একটি সতীদাহ প্রথা দেখতে যান, কিন্তু পরে মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে উদ্ধার করে নিজের আবাসে নিয়ে আসেন। সেই তরুণীকেই পরবর্তী সময়ে চার্নক বিয়ে করেন এবং নতুন নাম দেন মারিয়া। ওই সময় কোম্পানির লোকজন ভারতবর্ষে তাদের স্ত্রীদের আনতে পারতেন না, কারণ 6 মাসের দীর্ঘ সমুদ্র যাত্রা ইংরেজ রমণীদের সইত না। প্রথম দিকে যেসব ইংরেজ পুরুষ স্থানীয় নারীদের বিবাহ করেছিলেন, চার্নক ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। চার্নক দম্পতির ঘরে 4 সন্তান জন্ম হয়। 1692 সালে স্ত্রীর মৃত্যুর পর তিনি স্ত্রীকে হিন্দু রীতি অনুযায়ী না পুড়িয়ে কবরস্থ করেন। কবরের ওপর একটি সমাধি সৌধ স্থাপন করেন। জোপ চার্নক মৃত্যুবরণ করেন 1693 সালের 10ই জানুয়ারি কলকাতায়। সেন্ট জর্জ গোরস্থানের উত্তর দিকের দেওয়ালের পাশে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর বছর 4 পরে জামাতা চার্লস আয়ার কবরের ওপর একটি বড় সড়ো অষ্টভুজাকার 4টি খাড়া স্মৃতিফলক বিশিষ্ট সমাধিসৌধ নির্মাণ করেন। জোপ চার্নকের স্মৃতি নিয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ইট আর কালো পাথরের তৈরি সমাধিসৌধটি। জোপ চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা কিনা তা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কারণ চার্নক সুতানুটিতে পদধূলি দেওয়ার অনেক আগে থেকেই, কমপক্ষে 60 বছর পূর্ব থেকে সেখানে আর্মেনীয় বণিকদের বসতি ছিল। তাই কলকাতা শহর প্রতিষ্ঠার গৌরব তারাও দাবি করে। কিন্তু কি প্রমাণ রয়েছে এই দাবির? কলকাতার আর্মেনিয়ান গোরস্থানের একটি কবরের নাম ফলকে লেখা তারিখই এই দাবির মূল প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ওই নাম ফলকের তারিখটি ছিল 1630 সালের 11ই জুলাই। সুতরাং এই নাম ফলকটি প্রমাণ করে দেয় যে জোপ চার্নক কলকাতাতে পৌঁছানোর প্রায় অর্ধশত বছর আগে থেকেই সেখানে আর্মেনীয়দের ছোটখাটো এক ব্যবসায়িক উপনিবেশ ছিল। অন্যদিকে 1991 সালে প্রকাশিত কলকাতা বিচিত্রা বইতে রাধারমণ মিত্র একের পর এক যুক্তি দেখান চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন। তিনি দেখান 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাই রচিত মনসা বিজয় কাব্যে কলিকাতার উল্লেখ রয়েছে।
মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও উল্লেখ রয়েছে কলিকাতার, যদিও এই দুই ক্ষেত্রেই বিতর্ক রয়েছে। ঐতিহাসিকদের একাংশের যুক্তি, এই দুই কাব্যেই কলকাতা শব্দটি প্রক্ষিপ্ত, অনেক পরে যুক্ত। তবে রাধারমণ আরও দেখান, ইংরেজদের লেখায় ক্যালকাটা নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় 1688 সালের একটি চিঠিতে। মুঘল আমলে সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা গ্রাম তিনটি ছিল মুঘল সম্রাটের খাস মহলের অন্তর্গত। এই গ্রাম তিনটির জায়গিরদারি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে ন্যস্ত ছিল। ব্রিটিশ বসতি অন্যান্যদের অধীনে থাকা আরও 38টি গ্রাম দ্বারা বেষ্টিত ছিল। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে এই সকল গ্রামের জমিদারি সত্ত্ব কেনার অধিকার অর্জন করলেও তৎকালীন জমিদারদের কাছ থেকে তারা এই গ্রামগুলি ক্রয় করতে পারেনি। সাবর্ণ রায়চৌধুরীরাও ব্রিটিশদের এই তিনটি গ্রাম ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। জানা যায়, ব্রিটিশরা মুঘল রাজদরবারে ঘুষ দিয়ে এই তিনটি গ্রামের ইজারা কেনার অনুমতি আদায়ে সমর্থ হন। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ইতিহাসও খুব ইন্টারেস্টিং। জানতে চান? তাহলে কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। যাই হোক, 1698 সালে সাবর্ণ রায়চৌধুরীরা ইংরেজদের হাতে গ্রাম তিনটি তুলে দেন। ইংরেজরা বার্ষিক 1300 টাকা রাজস্বের বিনিময়ে গ্রাম তিনটির ইজারা ক্রয় করে নেন। তবে একটা কথা ঠিক যে জোবচার্নক সর্বপ্রথম কলকাতাকে আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সুতানুটিতে তার বসতি স্থাপনকে কেন্দ্র করেই ধীরে ধীরে এই অঞ্চল বিকশিত হতে থাকে, যার পরিণাম হিসেবে কলকাতা নগরীতে রূপান্তরিত হয়। 2001 সালে এই নিয়ে মামলা হয় হাইকোর্টে। বাদী পক্ষে ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পরিষদের 3 প্রতিনিধি এবং রাধারমণ মিত্র সহ 9 জন। তাদের আইনজীবী ছিলেন অজিত পাঁজা ও সরজিৎ রায়চৌধুরী। অন্যদিকে প্রতিবাদী পক্ষে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কলকাতা পুরসভা, কলকাতার পুরসভার মহানাগরিক, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের সচিব, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত 5 সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা প্রত্যেকেই ছিলেন নামজাদা ঐতিহাসিক। বরুণ দে, সুশীল চৌধুরী, নিমাই সাধন বসু, প্রদীপ সিংহ এবং অরুণ কুমার দাশগুপ্তের এই কমিটি 2002 সালের নভেম্বরে রিপোর্ট পেশ করে। তাতে বলা হয়, কলকাতার কোনো নির্দিষ্ট জন্মদিন থাকা সম্ভব নয়। চার্নক আসার অনেক আগে থেকেই কলকাতার অস্তিত্ব ছিল। পরের বছর রাজ্য সরকার সেই কমিটির রিপোর্ট মেনে নিয়েছে বলে জানায়। এরপর আদালত নির্দেশ দেয়, পাঠ্যপুস্তক সহ কোনো জায়গাতেই কলকাতার জন্ম তারিখ উল্লেখ করা যাবে না। কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে চার্নকের নামও লেখা যাবে না। তখন থেকেই কলকাতার কোনো জন্মদিন নেই, নেই প্রতিষ্ঠাতাও।